মাছের রোগ রোগ হইলে কি হয়? রোগ হইলে মাছের ওজন কমে যায় বা মাছ কোনো খাবার খাইতে চায় না, অথবা দেখা যাচ্ছে কি মাছের শরীরে দাগ পড়ে যায় অথবা স্পট পড়ে যায়, যার কারণে এই মাছ আপনি বাজারে বিক্রি করতে পারবেন না। এর পাশাপাশি মাছের যখন রোগ হয় এই সময় আমাদের খামারি ভাইরা চিন্তায় থাকেন কি এই জিনিসটা যত দ্রুত সময় সমাধান করা যায় তত দ্রুত আমি মাছ বিক্রি করতে পারবো, কিন্তু রোগ আসার আগে কিছু ব্যবস্থা নেওয়া দরকার ছিল, যেই ব্যবস্থা নিলে হয়তো রোগটা আসতো না, সেই জিনিসটা আমরা করতে চাই না। তো আমি বলবো আপনাকে, আপনার মাছে যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি, এবং কি রোগ হইলে আমাদের খামারি ভাইরা বেশি বিচলিত হয়ে যান, এবং কি ওই সময় যে যেটা বলে, যে মেডিসিন ব্যবহার করতে বলে সেই মেডিসিনগুলো ব্যবহার করে ফেলেন। 5 লাখ টাকার মাছ বিক্রি করবেন, দেখা যাচ্ছে মেডিসিন খাওয়াই ফেললেন 70-80 হাজার টাকা, সেই লাভের একটা অংশ দেখা যাচ্ছে এই মেডিসিনের পিছনে চলে যেতেছে। এই জন্য বলবো আপনার পুকুরে যাতে মাছের রোগ না হয়, রোগ হওয়ার কারণে একমাত্র খামারি ভাইরা বেশিরভাগ সময় লোকসানে পড়ে থাকেন। তো আমি বলবো আপনার পুকুরে যাতে রোগ না হয় সেই জিনিসগুলো আপনি অবশ্যই দেখে শুনে মাছ চাষ করবেন। আর যদি 2-1টা মাছের রোগ ব্যাধি তৈরি হয়ে থাকে ইনস্ট্যান্ট আপনি যাতে সমাধান নিতে পারেন, এই জন্য আজকে আমাদের এই ভিডিওটা। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি আপনার পুকুরে এই ধরনের সমস্যা আছে কিনা সেই সমস্যার সমাধান আপনি করে নেবেন। তাহলে আপনি দেখবেন কি মাছ চাষে আপনার খরচ কমাইতে পারবেন। আর খরচ কমায় যদি মাছ উৎপাদন করতে পারেন তার মানে আপনি মাছ চাষে মোটামুটি লাভবান হবেন, এটা আমরা কনফার্ম বলতে পারি। এখন আসেন যে মাছের সচরাচর কি কি রোগ হয়ে থাকে। বাংলাদেশের মাছ চাষের ক্ষেত্রে সচরাচর সবচেয়ে বেশি রোগ যেটা হয় সেটা কি? ক্ষত রোগ। এই ক্ষত রোগটা চিনেন না এমন কোনো খামারি নাই, মোটামুটি বলা যায় সকল খামারি কিন্তু এই ক্ষত রোগ সম্পর্কে অবগত। ক্ষত রোগটা কি? মাছের শরীরে যে কোনো একটা অংশে ক্ষত সৃষ্টি হয়, এই ক্ষতটা আর সারতে চায় না, যার কারণে দেখা যায় কি ক্ষত রোগটা মহামারী আকার ধারণ করতে পারে। এখন এই ক্ষত রোগ হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। পুকুরে পানির সমস্যা, কাদার সমস্যা, মাছের অতিরিক্ত ঘনত্ব এবং অল্প গভীর পানিতে মাছ চাষ, এসব নানাবিধ কারণে কিন্তু ক্ষত রোগ হইতে পারে। ক্ষত রোগ হওয়ার আগে অনেক সময় দেখা যায় পুকুরে মাছের শরীরে উকুন হয়েছে, এই উকুন আস্তে আস্তে কি করে মাছের শরীরে পুঁজ বা ক্ষতর সৃষ্টি করে, এই ক্ষত থেকে আস্তে আস্তে অনেক সময় ক্ষত রোগের সৃষ্টি হইতে পারে। আপনার পুকুরে মাছের উকুন আছে কিনা সেটা আপনি প্রতি 10 দিন অন্তর অন্তর আপনি চেক করে দেখতে পারেন। মাসে একদিন আপনি সম্পূর্ণ পুকুরে জাল টেনে আপনি মাছের স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন, এতে করে আপনি মোটামুটি ক্ষত রোগ থেকে মাছকে সুস্থ রাখতে পারবেন। এখন যদি ক্ষত রোগ হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয়? ক্ষত রোগ হয়ে গেলে দ্রুত সময় আপনাকে একজন উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করা উচিত, কারণ কি এই ক্ষত রোগটা মহামারী আকার ধারণ করতে পারে এবং কি ক্ষত রোগের ট্রিটমেন্ট করাটা একটু লম্বা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমি বলবো শুরুতেই যদি 2-1টা মাছের সমস্যা দেখেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট সমাধান করাটা ভালো। আর এই ক্ষত রোগের চিকিৎসায় অনেক সময় অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা লাগতে পারে, এই জন্য বলবো অবশ্যই এই দিনগুলো হিসাব নিকাশ করে ব্যবহার করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। দ্বিতীয় যে রোগটা হয় মাছের শরীরে সাদা সাদা রোগ দেখা যায়, অনেক সময় হোয়াইট স্পট রোগ বলা হয়। এই জিনিসটা চিংড়ির ক্ষেত্রে হয়ে থাকে, অনেক সময় পাবদা গুলশার ক্ষেত্রে হয়ে থাকে। এই সাদা সাদা রোগের কারণে অনেক সময় দেখা যায় মাছের কালার সুন্দর হয় না এবং কি দেখা যায় মাছের শরীরটা ফ্যাকাশে হয়ে যায়, এইসব কারণে মাছের ওজনটা এরকম বাড়তে চায় না। আমি বলবো আপনার পুকুরে যাতে সাদা রোগটা না থাকে, শরীরে যাতে সুপ সাদা রোগ তৈরি না হয়, এদিকে খেয়াল করতে হবে। মাছের শরীরে তৃতীয় যে রোগটা হয় সেটা কি? পাকনা এবং কি লেজ পচা রোগ হয়। এই পাকনা এবং লেজ পচা রোগ হলে এই ক্ষেত্রে মাছ সাঁতার কাটার সময় ভারসাম্যহীনতা ভোগে এবং অনেক সময় দেখা যায় মাছ উল্টাপাল্টা সাঁতার কাটতে পারে। এই জন্য বলবো যে আপনার পুকুরে মাছ উল্টাপাল্টা যদি সাঁতার কাটে সেক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট চেক করে দেখতে হবে মাছের শরীরে পাকনা পচা বা লেজ পচা রোগ হয়েছে কিনা। 4 নাম্বার ফুলকা পচা রোগ। এই ফুলকা পচা রোগটা একটু আলাদা জিনিস, কারণ কি মাছ ফুলকা দিয়ে অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। এখন এই ফুলকা পচা যদি রোগ হয় সেক্ষেত্রে মাছ শ্বাসকষ্ট ভোগে। এখন মাছ যদি শ্বাসকষ্ট ভোগে সেই ক্ষেত্রে মাছের খাবার প্রতি চাহিদা থাকবে না এবং কি মাছ আস্তে আস্তে অপুষ্টিতে ভুগতে থাকবে। এই জন্য বলবো যে আপনার মাছের ওজন যদি সঠিকভাবে না আসে তখন আপনি কি করবেন, একটু চেক করে দেখবেন যে মাছের শরীরে ফুলকা পচা রোগ হচ্ছে কিনা। অবশ্যই বাংলা মাছের ক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগ হয়ে থাকে। আপনি যদি বাংলা মাছ চাষি হয়ে থাকেন, মাছে যদি এরকম গ্রোথ না পাই থাকেন সেক্ষেত্রে এটা আপনি চেক করে দেখতে পারেন। এরপর আসেন ড্রপসি রোগ, পেট ফোলা রোগ। এই পেট ফোলা রোগটা বেশিরভাগ সময় ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে হয়ে থাকে। পাঙ্গাস মাছের হুট করে পেট ফুলে যায়। এর পাশাপাশি গুলশা, ট্যাংরা, শিং, মাগুর এসব মাছেরও কিন্তু পেট ফুলতে পারে। তো আমি বলবো আপনাকে যে এই ড্রপসি রোগ বা পেট ফোলা রোগ, এই পেট ফোলা রোগ হলে কি হবে? মাছের পেট ফুলে যায়। এখন পেট ফুলে গেলে কি করণীয়? সব মাছের কিন্তু একসাথে পেট ফুলবে না, অল্প মাছের পেট ফোলা শুরু হবে। এই সময় আপনাকে অবশ্যই দ্রুত সময়ে একজন উপজেলা অফিসারের সাথে যোগাযোগ করে আপনাকে ট্রিটমেন্ট করাইতে হবে। খেয়াল করবেন ড্রপসি রোগটা সচরাচর আপনার পুকুরের পরিবেশের কারণে হইতে পারে, অথবা আপনি যে খাবার দিয়ে আছেন সেই খাবারটা অতিরিক্ত শক্ত বা খাবারটা অনেকদিন যাবত কিনে নিয়ে এসে রাখছেন, এসব কারণে কিন্তু এই ড্রপসি রোগটা হইতে পারে। আমি বলবো আপনাকে এই ড্রপসি রোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখাটা খুব জরুরি। বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছের যদি ড্রপসি রোগ হয় সেই ক্ষেত্রে এই মাছগুলো সুস্থ করা একটু কঠিন হয়ে যায়, কারণ কি এই মাছের শরীরে আইস থাকে না। আমি
বলবো আপনাকে দ্রুত সময় আপনার ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। এর পাশাপাশি মাছের শরীরে বিভিন্ন ধরনের পরজীবী, প্রোটোজোয়া, কৃমি এই ধরনের রোগেও কিন্তু মাছের আক্রান্ত করতে পারে। এগুলো অবশ্যই মাছের অন্ত্রের ভিতরে হয়ে থাকে। এইসব জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। অনেকের মাছের অনেকদিন যাবত খাবার দিয়েছেন কিন্তু মাছের সঠিক রেজাল্ট আসতেছে না। এর পিছনে বড় কারণ সেটা কি, মাছ অপুষ্টিজনিত রোগে ভুগতেছে। আপনি মাছের যে খাবার দিয়েছেন সেই খাবারের ভিতরে হয়তো বা সঠিক পরিমাণে আমিষ নাই, অর্থাৎ প্রোটিনের মাত্রাটা সঠিক নাই। এসব কারণে কিন্তু মাছের গ্রোথ সঠিক আসতেছে না, অপুষ্টিতে ভুগতে পারে। অনেকে শুধুমাত্র অটোকুরা বা রাইস ব্রান্ড দিয়ে থাকেন, এর বাইরে কোনো খাবার দিয়ে থাকেন না। তো আমি বলবো আপনাকে এই ধরনের খাবার যদি দেন সেক্ষেত্রে এই খাবার এনাফ নয়। মাছ চাষ আপনি করতেছেন, কমার্শিয়ালি মাছ চাষ করতেছেন, বাণিজ্যিক মাছ চাষ করতেছেন, এই ক্ষেত্রে বাণিজ্যিক খাবার দেওয়াটা খুব জরুরি। বিশেষ করে বাসাবান খাবার দেওয়াটা খুব জরুরি। এখন মাছ যদি অপুষ্টিতে ভুগে সেই ক্ষেত্রে কি হয়, মাছের মাথার অংশটা বড় হয়ে যেতে থাকে, লেজের অংশ আস্তে আস্তে চিকন হতে থাকে। এই ধরনের রোগে যদি ভুগতে থাকে সেই ক্ষেত্রে মাছের ওজন বৃদ্ধি করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি বলবো আপনাকে শুরু থেকে যাতে মাছের সঠিক পরিমাণে আমিষযুক্ত খাবার দেওয়া হয় সেদিকে নজর রাখাটা খুব জরুরি। এখন অপুষ্টিতে যদি মাছ ভুগে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে মাছের সাইজ অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে। যদি ছোট মাছ অপুষ্টিতে ভুগে সেক্ষেত্রে এই মাছ দিয়ে খুব ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। তো আমি আপনাকে বলবো যে আপনি শুরুর দিক থেকে আপনি ভালো মানের পোনা সংগ্রহ করবেন। অবশ্যই ভালো মানের পোনাকে ভালো মানের খাবার দিয়ে আপনি নার্সারিটা করবেন, অথবা আপনি চাষে যাওয়ার আগ পর্যন্ত আপনি সঠিকভাবে নার্সারটা করবেন। এখন বড় মাছের ক্ষেত্রে যদি হয়, বড় মাছের ক্ষেত্রে যদি অপুষ্টি রোগ হয় সেই ক্ষেত্রেও মোটামুটি মাছের একটা রেজাল্ট আসে। তবে এর মানে এই নয় যে আপনি ফাটাফাটি রেজাল্ট করবেন বা খুব ভালো রেজাল্ট করতে পারবেন। মাছ কখনো অপুষ্টিতে ভোগে যখন আপনি দীর্ঘমেয়াদী মাছ চাষ করতেছেন কিন্তু দীর্ঘমেয়াদে আপনি খাবার দিয়েছেন না, মাসে একদিন খাবার দেন, সপ্তাহে একদিন খাবার দেন, এইভাবে যারা মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে অপুষ্টিতে ভোগার সম্ভাবনা খুব বেশি। সর্বশেষ সেটা কি, স্ট্রেপ্টোকক্কাস। এই স্ট্রেপ্টোকক্কাস রোগটা সচরাচর তেলাপিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। তো এই তেলাপিয়ার ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস হলে কি হয়, চোখ বাইরের দিকে চলে আসতে থাকে, শরীরের অংশটা ফ্যাকাশে হইতে থাকে, এমনকি কানকুর পাশে দেখা যায় রক্তের মতো লাল বর্ণ হয়ে যায়। এই স্ট্রেপ্টোকক্কাস যখন তেলাপিয়ার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তেলাপিয়া খাবার খাওয়া বন্ধ করে দেয়। অনেক সময় খাবার খাইতেছে ঠিকই কিন্তু সঠিক রেজাল্ট আসে না। অনেক সময় মাছ উল্টাপাল্টা সাঁতার কাটে, এবং কি একটা মাছের যদি সমস্যা হয় আস্তে আস্তে অন্যান্য মাছের সমস্যা শুরু হতে পারে। এই জন্য বলবো স্ট্রেপ্টোকক্কাস রোগের লক্ষণ দেখার সাথে সাথেই আপনাকে ব্যবস্থা নিতে হবে। এই ক্ষেত্রে যেই সব কোম্পানি থেকে আপনি তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন তাদের সাথে যোগাযোগ করে আপনি ব্যবস্থা নিতে পারেন, অথবা আপনি উপজেলা অফিসারের সাথে যোগাযোগ করে করতে পারেন। 2025 সালে আমরা অসংখ্য এসে তেলাপিয়া খামারিকে এসে তেলাপিয়ার পোনা দিছি। মোটামুটি 1000 খামারের ভিতরে আমরা 8 থেকে 10 জন খামারি পেয়েছি যাদের পুকুরে এই স্ট্রেপ্টোকক্কাস রোগ ছিল। এই 1000 খামারের ভিতরে 8 থেকে 10 জন খামারের ভিতরে হয়েছে, অন্যান্য খামারের ক্ষেত্রে কিন্তু হয় নাই। এই 8 থেকে 10 জন এসে তেলাপিয়ার খামারি পুকুরে কেন স্ট্রেপ্টোকক্কাস রোগটা হলো, এর পিছনে কারণ ছিল কি, তারা খাবার দিয়েছেন কি 22 থেকে 24% প্রোটিনের খাবার দিয়েছেন, এবং কি যখন খাবার দিয়েছেন সেই খাবারটা সম্পূর্ণ মাছ খাইতেছে না। মাছের সাইজ তারা ছোট বড় করে রাখছেন, কোনো মাছের ওজন 200 গ্রাম, কোনো মাছের ওজন 100 গ্রাম। এই যে জিনিসটা কেন হচ্ছে, কারণ কি আমরা যতই খামারিকে বুঝাই না কেন দিন শেষে খামারি কিন্তু নিজের ইচ্ছা করেও কিছু কাজ করতে চায়। 1000 খামারের ভিতরে ধরেন 990 জন খামারি কিন্তু ভালো করতেছেন, কারণ কি তারা আমাদের সাথে যোগাযোগ রাখতেছেন। প্রতি 10 দিন অন্তর অন্তর আমরা ফোন দিয়ে থাকি, তারা আমাদের সাথে যোগাযোগ রাখে, মাছ চাষ করতেছেন, আমরা একটা গাইডলাইন বই দিয়েছি সেটা ফলো করতেছেন, সকল কিছু নিয়ম কানুন মেনটেন করে চাষ করতেছেন, তারা লাভবান হইতেছেন। কিন্তু ওই যে 8 থেকে 10 জনের সমস্যা হইতেছে কি, তারা নিম্নমানের খাবার দিয়েছেন, অথবা কি করতেছেন তাদের পুকুরে পানি গভীরতা 3 ফিট 2.5 ফিট। এই যে অল্প গভীর পানিতে মাছ চাষের ক্ষেত্রে এই সমস্যা হয়। পাশাপাশি অধিক ঘনত্বে মাছ যখন মজুত করবেন এই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। অর্থাৎ তেলাপিয়া চাষে দিচ্ছেন শতাংশে 250 পিস, এর সাথে আপনি বাংলা মাছ দিয়ে রাখছেন 10-15 পিস। এই কাজ যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস রোগ হইতে পারে। আবার অনেকে 2-3 বছর পুকুর সংস্কার করেন না, এই পুকুর সংস্কার না করলে ওইসব পুকুরেও কিন্তু স্ট্রেপ্টোকক্কাস রোগ ছড়াইতে পারে। তো আমি বলবো আপনাকে মাছ চাষ যখন করতেছেন সেক্ষেত্রে রোগ ব্যাধিটা কোথায় থেকে হয়, কেন হয়, সেটা আপনাকে খেয়াল করে মাছ চাষ করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপিয়ার পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। এখন আসলে মাছে যাতে রোগ না হয়, শীতকাল শুরু হয়েছে, শীতকালের আগে এবং পরে যাতে মাছের রোগ ব্যাধি তৈরি হয়, এই মাছের যাতে রোগ ব্যাধি না হয় সেদিন আমরা কি করতে পারি, কিছু প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি। একটা আমরা কি নিয়মিত পানি পরিবর্তন করতে পারি, 10 থেকে 15 দিন অন্তর কিছু করে পানি পরিবর্তন করব। পানির গভীরতা 4 থেকে 6 ফিট রাখার চেষ্টা করব। সে আমাদের এসে তেলাপিয়া খামারি হন আর যেই হন না কেন, আপনাকে অবশ্যই 4 থেকে 6 ফিট গভীর রেখে মাছ চাষ করতে হবে যে কোনো মাছের ক্ষেত্রে। তৃতীয় যে কাজটা করতে হবে সেটাকে পরিমিত খাবার দিতে হবে, পরিমাণ মতন সঠিক পরিমাণ খাবার দিতে হবে। খাবার কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না।
এবং কি খাবার যখন আপনি দিয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই মাছ সঠিক পরিমাণ খাবার খাচ্ছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। এরপর আসেন খাবার যখন দিয়েছেন সেই খাবারটা অবশ্যই ভাসমান খাবার দিতে হয়, সেদিকে খেয়াল করতে হবে। এই ভাসমান খাবার দিলে সেক্ষেত্রে দেখা যায় প্রোটিন মাত্রাটা সঠিক থাকে। ওই যে আমরা তেলাপিয়ার খামারের কথা বললাম, এসব খামারে যদি সঠিক মানের খাবার দিতেন সেক্ষেত্রে কিন্তু তাদের রোগ ব্যাধিটা হইতো না। এখন এই যে 1000 ভিতরে 10 জন খামারি, এটা হয়তো আপনার কাছে মনে হতো খুব বেশি একটা কিছু না, কিন্তু আমরা চেষ্টা করি 1000 ভিতরে 1000 খামারি যাতে সাকসেস হন, এটা আমাদের প্রত্যেক বছর টার্গেট থাকে। হ্যাঁ, 2025 সালে আবহাওয়াটাও একটু বৈরী ছিল, হঠাৎ করে অতিরিক্ত তাপ হয়েছে, আবার হঠাৎ করে বৃষ্টি আসছে, এইসব সমস্যাও গেছে। এইসব সমস্যার কারণে হইতে পারে, তবে আমি বলবো আপনাকে প্রাকৃতিক পরিবেশ যেরকমই হোক না কেন সেই অবস্থা আমাদের মাছ চাষ করতে হবে। এই যে ব্যবস্থাপনাগুলো আমাদের পুকুরে মাছ চাষের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা অবশ্যই নিয়মিত করার চেষ্টা করবো। 5 নম্বর যে কাজটা করতে সেটা কি, অধিক ঘনত্ব পরিহার করতে হবে। যারা অধিক ঘনত্ব মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে অধিক ঘনত্ব পরিহার করবেন। অধিক ঘনত্ব না দিয়ে স্ট্যান্ডার্ড ঘনত্ব দিতে পারেন, অথবা একটু ঘনত্ব কম রাখতে পারেন। সেই ক্ষেত্রে মাছের ওজন ভালো আসবে, মাছের কালার সুন্দর আসে, মাছের গ্রোথ ভালো হবে এবং মাছের রোগ ব্যাধি কম হবে। 6 নাম্বার, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি প্রতি মাসে মাসে চুন, লবণ, প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এই কাজগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে দেখবেন কি লাভবান হতে পারতেছেন। এই যে আমি যে আপনাকে বললাম স্ট্রেপ্টোকক্কাস রোগ হয়েছে আমাদের খামারের, এই যে 10 জন খামারি 8 জন খামারি, এরাও কিন্তু লাভবান হয়েছেন, এরা কিন্তু লোকসানে পড়েন নাই। এদের খামারে স্ট্রেপ্টোকক্কাস হয়েছে, তারা সমাধান করছেন কি, আমরা 3 দিন 4 দিন আমরা মেডিসিন খাওয়াইছি বা 5 দিন মেডিসিন খাওয়াইছি, মেডিসিন খাওয়ার পর মাছ সুস্থ হয়ে গেছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো এই স্ট্রেপ্টোকক্কাস আসতেছে কেন, এইটা যাতে না আসে এই জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। তো আপনি যখন মাছ চাষ করতেছেন এই নিয়ম কানুনগুলো যদি মেনে আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে মাছের রোগ হবে না। আপনি যদি চিন্তা করেন যে আপনিও এসে তেলাপিয়া খামারি হবেন, যেরকম আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি এরকম ভাবে মাছ চাষ করে সফল হয়েছেন, কারণ কি তাদের আমরা সঠিক গাইডলাইন দিয়েছি, আমাদের সাথে যোগাযোগ করে মাছ চাষ করতেছেন, এবং কি তাদের মাছ চাষের যে কোনো সমস্যা আমরা সমাধান করতেছি এবং কি সেগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে যাচ্ছি। তো আপনি আমাদের সাথে যোগাযোগ রেখে মাছ চাষ করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা কিন্তু বুকিং শুরু হয়ে গেছে, তো আপনারা কিন্তু বুকিং করতে পারেন এবং কি এখন বুকিং করলে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পাইতেছেন। আশা করি 2026 সালে এসে তেলাপিয়া চাষ করে আপনি একজন সফল খামারি হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।